যতই দিন যাচ্ছে ততই গ্রামের দৃশ্যটা মনে হয় একটু বৃদ্ধি পাচ্ছে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। তো আজকে চাইতেছি আমাদের বেড়িবাঁধের বাইরে ঘাস কাটার জন্য। তো যেতে যেতে আপনাদের কাছে সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখাবো। তো যেতে হলে আমাদেরকে এরকম সুন্দর একটি সেতু দিয়ে যেতে হবে, যেটি বাঁশের সেতু। আসলে বাঁশের সেতু তো না, বাঁশের সাথে একটি ডাল দিয়ে রেখেছে এবং এটা দিয়ে মানুষ আসা যাওয়া করে। তবে বেশিরভাগই যারা আমাদের গ্রামের মধ্যে ঘাস নিয়ে আসে বা এখান দিয়ে যারা যাতায়াত করে একটু শর্ট টাইমে, তারা এই ক্ষেতের আইল দিয়ে এবং কি এই বাঁশের সাঁকোর উপর দিয়ে যেতে হয়। তবে আজকে অনেক দক্ষিণা বাতাস বইতেছে, দেখতেই পাচ্ছেন যে দক্ষিণা বাতাসে ধানগুলো কিভাবে দুলতেছে। আর আমার পিছনে দেখুন সব ধান ক্ষেত। আর আমাদের এই চকটাতে বেশিরভাগই ধান করা হয়। আর দক্ষিণা বাতাসে আজকে খুব ভালো লাগতেছে, আবহাওয়াটা খুব সুন্দর এবং আকাশটা একটু মেঘাচ্ছন্ন। গতকালকে রাত্রে একটু বৃষ্টি আসার সম্ভাবনা ছিল, যদিও কয়েকটা ফোঁটা বৃষ্টি পড়েছে, কিন্তু ওইরকম ভাবে বৃষ্টি আসে নাই। আর এই হচ্ছে ছোট্ট একটি ক্লান। আর এরকম ছোট ছোট ক্লান দিয়েই যার যার জমিতে পানি নেয়। আর বড় ক্লান থেকে যেই পানিগুলা জমিতে আসে, ওই পানিগুলো পৌঁছায় ছোট্ট এই ক্লানের মাধ্যমে। আর দেখতে দেখতে চলে আসলাম আমাদের একদমই বেড়িবাঁধের উপরে। আর ওই যে দেখতে পাচ্ছেন বেড়িবাঁধ দিয়ে প্রচুর গাড়ি যাচ্ছে। আর আমি যাচ্ছি এখন আমাদের সেই চরে, যেটা বললাম যে বেড়িবাঁধের বাহিরে, যেখানে আমি ঘাস কাটতে যাব। আর এই মাঠটা হচ্ছে আমাদের বেড়িবাঁধের সংলগ্ন একটি সরকারি মাঠ। আর এই মাঠটি তখনই ব্যবহার করা হয় যখন কোনো রাস্তাঘাটের কাজ হয়, ইট বালি সিমেন্ট এগুলা রাখার জন্য এখানে মাঠটা ব্যবহার করা হয়। আর বিশেষ করে যখন নদী ভাঙন কোথাও দেখা যায়, তখন এই মাঠে ব্লক বানিয়ে তারপর সেখানে নিয়ে ফালানো হয়। তবে এই মাঠটিকে ঘিরে অনেক স্মৃতিও রয়েছে। ছোটবেলায় অনেক বন্ধু বান্ধব মিলে এখানে ফুটবল খেলতাম, বিকাল হলেই চলে আসতাম এবং যখন শুক্রবার থাকতো, বিশেষ করে ফ্রাইডে, তখন আমরা এই ফুটবল খেলার জন্য মাঠে চলে আসতাম। তখন সিরিয়ালি পেতাম না, আমরা যখন আসতাম আমাদের বড়রা খেলতো বা আমরা যখন আসতাম ছোটরা তখন দেখতাম খেলতো। আসলে খেলাধুলা তখন সবসময় পোলাপান মেতে থাকতো। তো একদমই চরের কাছাকাছি এসে পড়েছি। আর চরে যেতে হলে দেখুন এই জায়গাটি দিয়ে যেতে হবে। এই জায়গাটি দিয়ে প্রচুর পানি নামে আর কি। উপরের থেকে যে পানিগুলো আসে, পানিগুলো এই জায়গাটি দিয়ে নামে। আর নামতে নামতে দেখুন এতটাই নিচু হয়ে গেছে এবং কি চিকুন হয়ে গেছে, মানে অনেক গভীর আর কি। যখন তবে এখন বোঝা যায় না, যখন বর্ষাকাল হয় তখন দেখা যায় যে এখানে প্রচুর স্রোত পড়ে, দাঁড়িয়ে থাকা অসম্ভব। তবে আমাদের এলাকায় এখন আলু তোলার সিজন চলতেছে। দেখুন এই জমিটাতে আলু তুলে ফেলেছে। আর কিছু পোলাপাইন দেখুন ওই যে কোদাল দিয়ে তারপর আলু উঠাইতেছে। এই যে দেখুন কিছু আলু রয়ে গেছে, কিছু উঠাইতেছে। প্রচুর পোলাপাইন দেখুন চক জুড়ে। তবে আমাদের চকে এবার আলু ভালো হয় নাই। দেখতেই পাচ্ছেন যে আলু তুলে নেওয়ার পর প্রচুর আলু রয়ে গেছে, মানে অনেক আলু রিজেক্ট আলু হচ্ছে, মানে ওই যে পোকে ধরে যায়, তারপর বিভিন্ন জায়গায় ক্ষত চিহ্ন দেখা যায়, ওগুলো আর কি রিজেক্ট বলা হয়। তো আলু ক্ষেতের পাশাপাশি এই যে দেখুন এগুলো হচ্ছে বাদাম গাছ। আমাদের এই চকেতে প্রচুর বাদাম গাছ রয়েছে বা বাদাম ক্ষেত করেছে, এরকম প্রচুর জমি রয়েছে। তবে পাশাপাশি ধান ক্ষেত, ভুট্টা ক্ষেত, যদিও গম ক্ষেত আগে করা হতো এখনো করা হয় না। এবং এছাড়া হচ্ছে মিষ্টি আলু, চীনা বাদাম, মানে মোটামুটি চেনার মতো কয়েকগুলো ফসল করা। আমাদের এই চরটা একটা সময় অনেক বড় ছিল এবং প্রচুর মানুষ কাজ করতে এই চরে। আর বিশেষ করে আমাদের এই চরটাতে এখন প্রচুর মানুষ দেখা না গেলেও দেখা যাচ্ছে যে আগের মতো ফসল ফলাদি করা হয় না, কারণ অনেক জমির মাটি বিক্রি করে ফেলেছে ইট ভাটার কাছে। তাই আর কি আগের মতো ফসলও করে না কৃষক, এবং দেখা যাচ্ছে যে এই মাটিগুলো বিক্রি করে ফেলেছে, ওই মাটিতে এখন শুধু ধান রোপণ করা হয়। আর এই যে দেখতে পাচ্ছেন বড় বড় গাছগুলো, এগুলো এই গরুর জন্য কেটে নিয়ে খাওয়ানো হবে। আর দেখুন দক্ষিণা বাতাসে এবং বাতাসের প্রচুর তীব্রতা গাছগুলো সব শুয়ে পড়েছে একদম মাটির সাথে। আর এখন যেই জমিটা দেখাইতেছি এটা হচ্ছে মিষ্টি আলু গাছ। অনেকদিন পরে দেখলাম মিষ্টি আলু গাছ। একটা সময় এই চকটাতে বেশিরভাগই মিষ্টি আলু করতো। আমরা বন্ধু বান্ধব মিলে ছোটবেলায় যখন আসতাম তখন প্রচুর মিষ্টি আলু তুলে খেতাম। তবে জমির একটা কোনায় একটা জিনিস দেখাইতেছি আমি আপনাদের। আসলে আমি এবার সচরাচর চিনিছি, কিন্তু এটার নাম কি সেটা জানি না। এই যে আমার হাতে দেখুন এগুলা ফোটকার মতো ফুলে আছে এবং টিপ দিলে মানে ফুটে আর কি। এগুলা কি জানি না, আপনারা জানলে কমেন্টে বলে যাবেন। দেখুন অনেকটা জায়গা জুড়ে এই গাছটা জন্মেছে এবং দেখতে পাচ্ছেন প্রচুর গাছে এরকম ফল ধরেছে। ফল নাকি এগুলো জানি না, কিন্তু দেখুন প্রচুর গাছ জুড়ে রয়েছে এগুলো। তবে ছোটবেলায় এগুলো নিয়ে অনেক খেলা করতাম, কারণ দেখা যাচ্ছে যে টিপ দিলে যখন একটু শব্দ করে ফুটে, তখন একে আরেকজনকে কানের কাছে নিয়ে তখন টিপ দিয়ে। অবশেষে চলে আসলাম যেখান থেকে ঘাস কাটবো। তবে আজকে ঘাস কাটবো না, আজকে ধানগুলো কাটবো। এগুলো হচ্ছে বোরো ধান। আর এই ধানগুলো বিশেষ করে লাগানো হয়েছে যে গরুকে খাওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছেন যে কত বড় বড় ধান এবং ধানগুলো বাতাসে কিভাবে দুলতেছে। আসলে আমার মানে দেখে এরকম ভালো লাগতেছে যা বলে বোঝানো যাবে না। দেখুন পুরো চক জুড়ে এই ধানগুলো। তবে ধানগুলো বেশিরভাগই গরুকে নিয়ে খাওয়া হয়। আর বিশেষ করে ধানগুলো গরুর জন্যই করা হয়, কারণ এই জমিগুলোতে প্রচুর ঘাস রয়েছে এবং ঘাসের পাশাপাশি ধান রয়েছে। তাই এখানে ধানগুলো রোপণ করার পর এগুলা গরুকে নিয়ে কেটে খাওয়ানো হয়। তবে বিশাল চক জুড়ে এই বোরো ধানগুলো করা হয়েছে দেখতে পাচ্ছেন। তবে সবগুলা কাটা হবে না, যেগুলাতে ঘাস বেশি এবং যেই সাইডে ঘাস বেশি সেগুলাতে কাটা হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি কাটতেছি, এগুলার নিচে ছোট ছোট অনেক ঘাস রয়েছে। তো সেই গাছগুলোর সাথে ধানগুলা আছে আর কি, সেজন্য গরুর জন্য নিয়ে কেটে
আহ, খাওয়াইতেছি আমরা। তবে একদমই ভর দুপুর বেলা চরে কোনো মানুষ নেই, এখন আমি শুধু ঘাস কেটে আসলে এখন কাকে দিয়ে আমি বোঝা উঠাবো, আসলে সেটাই চিন্তার বিষয়। তো অল্প করে কেটে নিজের বোঝা নিজেকেই উঠিয়ে নিয়ে যেতে হবে। আর যেহেতু রমজান মাস, আসলে রোজা রেখেছি, মানে একটু কাজ করতেও কষ্ট হচ্ছে। তবে যতই কষ্ট হোক, আহ, গরুকে খাওয়ানোর জন্য ঘাস নিতেই হবে। আসলে গরু যারা লালন পালন করে তাদের বিষয়টা অন্যরকম, কারণ তারা যতই শরীর খারাপ হোক, মন খারাপ হোক, কিংবা যতই কিছু হোক, আপনার সবকিছু একদিকে, গরুর লালন পালন এবং গরুর খাদ্য আরেকদিকে। অবশেষে গাছগুলো কেটে ফেললাম এবং কেটে নিয়ে এখন বোঝা বানবো। বোঝা বেঁধে এখন আমি বললাম যে চিন্তায় পড়ে গেলাম কিভাবে বোঝা উঠাবো। যাক, এক বাজাই উঠাবো। এবং আসলে গাছগুলো কাটতেও খুব ভালো লাগে, যে এত বড় বড় গাছ অল্প সময়ের মধ্যে কেটে ফেলেছি। বেশিক্ষণ লাগেনি, প্রায় 8 থেকে 10 মিনিটের মধ্যে আমি এক বোঝা গাছ কেটে ফেলেছি। তবে অবশেষে গাছ কেটে ফেললাম, আর এই হচ্ছে গাছের বোঝা। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।